সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 723তম পর্ব প্রচার হচ্ছে। আমাদের সাথে আজ আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জালালউদ্দিন শিকদার এবং আমাদের সাথে রয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মীর মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আর প্রিয় দর্শক, যথারীতি আমি ইমরুল কায়েস আপনাদের সাথে আছি। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আমরা আজকে আলোচনা করব যারা ফেরত আসছেন, বিদেশ থেকে যারা ফেরত আসছেন, অভিবাসী হিসেবে গিয়েছিলেন বা যাওয়ার চেষ্টা করেছিলেন বিভিন্ন দেশে, বিশেষ করে অবৈধভাবে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়া দেশ, এই লিবিয়া থেকে প্রতি সপ্তাহে আমরা দেখছি যে লোক ফেরত আসছেন, সেই বিষয়টি আলোচনা করব। আমি প্রথমে ডক্টর জালাল শিকদার আপনার কাছে জানতে চাইব যে লিবিয়া থেকে যারা ফেরত আসছেন এবং এই ফেরত আসার সংখ্যা বেড়ে চলেছে। আপনি জানেন যে গত সপ্তাহে 309 জন ফেরত এসছে, আজ অথবা কালকে আরও 300 জনের অধিক লোক ফেরত আসবেন। এই যে আসছেন, কারণটা কি? না, এটা তো মনে করেন আশাটা তো এমন মনে আপনি যে আলাপটা করছেন এটা বলছে অবৈধভাবে যারা ইউরোপে ঢোকার চেষ্টা করছেন লিবিয়ার পয়েন্ট দিয়ে, তাই তো? তাই এটা তো মনে করেন যে ইউরোপে তো অলরেডি তো আপনি জানেন যে ডানপন্থী দলগুলো কিন্তু আপনার ক্ষমতায় কিন্তু আছেন এবং এন্টি ইমিগ্রেশন তাদের একটা বিরাট একটা স্ট্যান্ড। আগেরকার সময় থেকে এখন তারা বর্ডার প্যাট্রোলিং এটা খুব কড়াকড়ি তারা করেছে, যার কারণে আপনার ধরাও পড়ছে বেশি, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং যার কারণে হয়তো আইওএমের মাধ্যমে তাদেরকে হয়তো বা বাংলাদেশ সরকার এখান থেকে নিয়ে আসতেছে, রাইট? তাহলে এর কারণটা তো আমরা তো জানি যে কেন আমাদের ইরেগুলার মাইগ্রেশনটা হয়ে যাচ্ছে। যেহেতু আপনি তো জানেন বর্তমানে বাংলাদেশের কনটেক্সটে যেটা আপনি দেখেন যে জব সিকিউরিটি বলেন, পার্সোনাল সিকিউরিটি বলেন, প্রাইভেসি ইনসিকিউরিটি বলেন, সেগুলোর কারণে আরেকটা হচ্ছে যে আপনার একটা পড়াশোনা করে গ্র্যাজুয়েট করে তার যে আপনার প্রায় 10 থেকে 12 লাখ টাকা যে একটা ইনভেস্টমেন্ট যে পড়াশোনাটা করছে, যেমন আমি প্রাইভেট ইন্ডাস্ট্রি বলতে পারি, একটা ছেলে তার 12 থেকে 13 লাখ টাকা সে ইনভেস্ট করে এখানে চাকরি পাবে কিনের কোনো নিশ্চয়তা নাই এবং চাকরি পেলে তার হয়তো স্টার্টিংটা হতে পারে 25 থেকে 30 হাজার টাকা। তাহলে তার রিটার্নটা আপনি চিন্তা করেন ইজ ভেরি লো। তা সেই জায়গায় যে 10-12 লাখ টাকা যে পড়তে পারে তার কাছে অতিরিক্ত আরও 12 থেকে 20 লাখ টাকা তার আছে অন্য জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে। ইনভেস্টমেন্টটা যেহেতু বাংলাদেশে এখনও পর্যন্ত আপনার মানে কিছু করার মতো মানে যে বিজনেস করার মতো যেহেতু এনভায়রনমেন্টটা এখন আমাদের ইনস্টেবল সিচুয়েশন আছে, তো তার কাছে বেস্ট অপশন হচ্ছে আপনার বাইরে ইনভেস্টমেন্ট করা, যেভাবে হোক অবৈধভাবে বিদেশে চলে যাওয়া। তো এই রুটটা তো আপনি জানেন খুব ডিফিকাল্ট রুট। সবার এখন আমরা যেভাবে করে ইন্টারনেটে টিকটক দেখছি, বাচ্চা পোলা পাইন তারা ইটালিতে যা হোক কোনো মতো পৌঁছাইতে পারছে, এখন তারা টিকটকের মাধ্যমে দেখাচ্ছেন যে লাইফে রিস্ক না দিলে আসতে পারবে না, ইটালিতে পারে। তো এগুলোর দ্বারা তো অনেক প্রতারিত হচ্ছে অনেক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কয়জন আসলে পৌঁছতে পারছে। দেখা যাচ্ছে যে আপনার হাজারে অথবা একটা কি দুজন পৌঁছতে পারছে, কিন্তু ওইখান থেকে যখন তার টিকটক বানায় অথবা মেসেজ ইনফরমেশন পাস করে তখন এখানকার মানুষ মনে করে যে লাইফে রিস্ক না নিলে তো কোনো অ্যাচিভ করা যাবে না, ওই যা পৌঁছা যাবে না। কিন্তু এইটা যে একটা ডিফিকাল্টিস, এটা ওই লিবিয়ার পয়েন্টে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। আর আপনি একটু জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন লিবিয়াকে কিন্তু চেপে ধরেছে, যেহেতু তাদের পয়েন্ট থেকে ইরেগুলার মাইগ্রেশনটা হয়। এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তারা লিবিয়াতে তাদের সেট আপগুলো করেছে, মানে ওইখানকার সিকিউরিটি ফোর্সগুলোকে তারা ট্রেন আপ করেছে, তারপর হচ্ছে বিভিন্ন কারিগরি সেট আপ করেছে যে মুভমেন্টের ক্ষেত্রে যাতে এখান থেকে যাতে চলে আসতে না পারে। তো এই কারণগুলো তো মূলত আপনার ধরা পাওয়ার সংখ্যাটা বেড়ে গেছে আগের যে কোনো সময় থেকে। আর আরেকটা হচ্ছে যে ইউরোপের ফ্রন্টে যেগুলো ধরা খাচ্ছে যারা ইউরোপ পৌঁছার পরেও যারা ডিটেনশন সেন্টারে, সেখানে আবার লিবিয়াদের সাথে তাদের এক ধরনের এগ্রিমেন্ট আছে, তারা ওইখান থেকে আপনার পাঠিয়ে দিচ্ছে আবার লিবিয়াতে রিপোর্ট করে দিচ্ছে, ওইখান থেকে তখন আবার আমাদের এখানে চলে আসতেছে। এই জন্য সংখ্যাটা এখন লিবিয়া থেকে বেশি আপনার কাছে প্রতীয়মান হচ্ছে। মীর মোস্তাফিজ, আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখছি যারা ফেরত আসছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে, যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তাদেরও এক ধরনের সমন্বয় আছে এই ক্ষেত্রে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে আমরা জানি যে যখন তারা দেশের বাইরে দেয়, বিশেষ করে যারা অভিবাসী কর্মী হিসেবে যেতে চায় তাদের বিএমইটির ছাড়পত্র লাগে। আবার লিবিয়াতে অনেকে হয়তো ট্যুরিস্ট ভিসায় দেয়, তো তখন যাওয়ার ক্ষেত্রে কি আমাদের এখানে যে সঠিকভাবে যেটা যাচাই বাছাই করা সেটা কি হয় না? বা আমরা তো জানি যে লিবিয়া অনেকদিন ধরে এই অবৈধ রুট হিসেবে, ইউরোপে যারা অবৈধ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নেই? অথবা আমাদের যারা দূতাবাস রয়েছেন, কাজ করছেন, কূটনীতিক রয়েছেন, তারা কি সেটা সঠিকভাবে মনিটর করছে না? প্রথমত এটার উত্তরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই যে অবৈধ অভিবাসন, এটা তো জালাল শিকদার ডক্টর জালাল যেটা বললেন যে এটা তো একটা আর্থসামাজিক সমস্যা, তাই না? যে আমাদের অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেকে চলে যাচ্ছে, বেকারত্বের কারণে যাচ্ছে। যাওয়ার জায়গাটার মানে এই জায়গাটা নিরাপদ করা, এটাই ছিল আসলে আমাদের মন্ত্রণালয়গুলো যে সংশ্লিষ্ট
2-3টি মন্ত্রণালয় আছে এদের কাজ, কিন্তু আমরা যেটা দেখছি যে প্রথমত লিবিয়ার কথা যদি ধরেন, লিবিয়া আমার মনে আছে 10 তারিখে আমি যেদিন বাইরে থেকে ফিরলাম ওই দিনই এয়ারপোর্টে আপনি ছিলেন আমার সাথে, দেখতেন যে প্রায় 309 জন বোধহয় ওই দিনই ফিরেছে লিবিয়া থেকে। তো এইখানে আমাদের মন্ত্রণালয়গুলোর আপনি যেটা বলছেন যে প্রি ডিপার্চার অ্যাক্টিভিটিস, মানে যাওয়ার আগে মানে কি করা যেত, তো সেইখানে এই বিষয়টা তো আসলে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, তাই না? যে প্রথমত মনে করেন কারা যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি প্রক্রিয়া যাচ্ছে। তো যারা যাচ্ছে আমরা জানি যে যে কোনো লোকেরই যাবার অধিকার রয়েছে, কিন্তু আপনি যখন দেখবেন যে তার ডেস্টিনেশনটা কোথায়, সেটা কি সৌদি আরব, সেটা কি মালয়েশিয়া, না লিবিয়া, বা নাকি যুক্তরাষ্ট্র, যখনই কিছু দেশ আমরা অলরেডি জানি যেগুলি বিপজ্জনক, যেখানে আসলে অভিবাসন সেভাবে আর নেই, কিন্তু লিবিয়াতে যারা যাচ্ছে তারা আসলে বেসিক্যালি যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য, মানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইউরোপে যাবে। তো এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে যে প্রথমেই তো আমাদের বিএমএটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এদের এখানে আটকে দেওয়া উচিত ছিল যে তুমি যে লিবিয়ায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, বা কোন কোম্পানি তোমাকে। আমি নিশ্চিত যে তারা যদি মানে এইটা মনিটর করতো ঠিক মতো, মানে সেই মনিটর করার পরে পরবর্তীতে আমাদের যেটা মানে দূতাবাস রয়েছে লিবিয়াতে, তাদের সাথে যদি ওই কমিউনিকেশনটা থাকতো যে ক্রস চেক করার আসলে ওই কোম্পানিটা ওখানে আছে কিনা, বা সেই কোম্পানি এরকম এমপ্লয়মেন্ট করে কিনা। আপনি জানেন যে লিবিয়াতে এখনো পর্যন্ত মানে আমি যেটা সর্বশেষ পরিসংখ্যান জানি প্রায় 20,300 এরকম 20,300 বাংলাদেশি রয়েছে লিবিয়াতে, এবং এটা হচ্ছে আমরা হচ্ছে 2%। লিবিয়াতে 8,92,000 টোটাল এখন বিদেশি শ্রমিক কাজ করে, তার মধ্যে বাংলাদেশের এই সংখ্যাটা হচ্ছে 2% প্রায়। তো এই জায়গাতে এটা খুব মানে লিবিয়া কিন্তু এখন গাদ্দাফির পতনের পর লিবিয়া কিন্তু একটা অরাজক অবস্থা, এখানে কোনো সুশাসন নেই, ওখানে গৃহযুদ্ধ চলছে। তো এইরকম একটা জায়গা যখন আমার দেশের কোনো লোক যাবে, প্রথমত সে তো যাচ্ছে প্রলুব্ধ হয়ে, কিন্তু সেই যাওয়াটা কতখানি নিরাপদ। জালাল সাহেব যেটা বললেন যে আসলে যে টিকটক বা এরকম অ্যাডভেঞ্চার জিনিস দেখে অনেকে প্রলুব্ধ হচ্ছে, কিন্তু সেই জায়গাতেই আমাদের আসলে সরকারের মন্ত্রণালয়গুলোর মানে কাজ করার রয়েছে। তাদের উচিত হলো প্রথমেই এটাকে স্ক্রিনিং করা, মানে খুব গভীরভাবে এটাকে স্ক্রিনিং করা, যাতে এরা প্রথমেই না যাবার জন্য উদ্বুদ্ধ হয়ে যায় না। এবং আরেকটি বড় ইস্যু হচ্ছে অ্যাওয়ারনেস আমাদের মন্ত্রণালয়গুলো থেকে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন। আমি তো ওই রকম কোনো বিজ্ঞাপন দেখি না যে বলা হয় যে ভাই লিবিয়াতে বা এই দেশগুলিতে আপনারা যাবেন না, বা এই দেশগুলিতে মৃত্যুর ঝুঁকি রয়েছে, বা এখানে এরকম কোনো এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এইটা নাই, এইটা আসলে জোরদার করা উচিত। দ্বিতীয় হচ্ছে বড় একটা কারণ করাপশন, এটা তো ওপেন সিক্রেট যে এখানে যারা ব্রোকার আছে বা আমরা বলি আদম ব্যবসায়ী যারা, তাদের হাত অনেক শক্ত, অনেক প্রসারিত। দেখা গেল মন্ত্রণালয়েও তাদের লোকজন আছে, দূতাবাসগুলোতেও তাদের লোকজন আছে, এবং এই করাপশনটা একটা বড় সমস্যা। এই দুর্নীতিটা আমরা যদি এই দুর্নীতিটার মানে স্বচ্ছতার সাথে সততার সাথে ঠেকাতে না পারি, তাহলে এই সমস্যার আসলে কোনোদিন সমাধান হবে না। আরেকটি হচ্ছে যে রিসার্চ, আমাদের মন্ত্রণালয়ের মানে ওই যে রিসার্চটা নাই, ওই ডেটা নাই যে আসলে কোন দেশে কোন রুটে কিভাবে কোন লোকগুলি গেলে সেটা নিরাপদ রুট হবে বা অনিরাপদ রুট হবে, এই ডেটা জায়গাটা আসলে আমরা দুর্বল, মানে এই গবেষণার জায়গাটা। তো এই তিনটা জায়গায় আমার মনে হয় মানে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় হোক আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হোক, এই জায়গাগুলিতে একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। ডক্টর জালাল শিকদার যেটা বলছিলেন যে আমাদের যারা এই যে আদম ব্যবসায় আমরা বলি বা অভিবাসন কর্মী পাঠানোর ক্ষেত্রে যারা এই সেক্টরে জড়িত রয়েছেন, তাদের দুর্নীতির কারণে বা তারা যে লোভী এবং তার যে কোনো উপায়ে মানুষকে বিদেশে পাঠাতে পারলে সেখান থেকে হয়তো 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা এরকম নেওয়া যাবে। এত দিন ধরে আমাদের এই খাতটা চলছে, তারপরে আমরা এদেরকে নিয়ন্ত্রণ কেন করতে পারছি না? আমাদের সদিচ্ছার অভাব নাকি আমরা আসলে চাই না? না, ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে দেখি, মানে ব্লেম তো আমরা দিতেই পারি। মনে করেন মন্ত্রণালয়, এটা তো আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের প্রশাসনিক প্রশাসনিক সীমাবদ্ধতা আছে। কিন্তু আপনাকে আমি রিয়েল জায়গায় প্রবলেমটা বলি। আপনার
আগে যে কোনো সময় থেকে গত 1 বছরের থেকে এই ইরেগুলার মাইগ্রেশন ফ্লোটা চরম লেভেলে বৃদ্ধি পেয়েছে, আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক। আপনি রিসেন্টলি দেখেছেন, পেপারেও আসছে, পত্রিকাতেও আসছে কি পরিমাণ আপনার ইরেগুলার মাইগ্রেশন করে আপনার রাশিয়াতে গিয়ে তারা যুদ্ধের ফ্রন্টে তারা ফাইট করতেছে। এখন আমাদের লোকগুলো এখন বলতেছে দালাল না, দালালের মাধ্যমে তারা জেনে শুনে গিয়েছে, তাই না? যেখানে এখানে কোনো সিকিউরিটি নাই, ওখানে $2000 পার মান্থ তাদের স্যালারি, $2000 প্রায় 2 লক্ষ টাকা। চিন্তা করেন জিনিসটাকে, অনেক চলে যাচ্ছে। কাজের ব্যাপারটা এটা না। এখন যেটা হয়েছে, আপনাকে খুব মূল জায়গাতে আসতে হবে। দেখেন, যে কোনো সময় একটা যখন রাজনৈতিক সরকার থাকে তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, কিন্তু তার নিজের কাজকর্মের, যেমন এখন জনগণের ভোটের দ্বারা যে সরকার আসবে তার প্রতিটা কাজে তাকে জবাবদিহি করতে হয় জনগণের সামনে, তাই না? এখন এখন তাকে যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখন সে প্রশাসনকে সে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং ওই জিনিসগুলোকে সে কীভাবে ইরেগুলার মাইগ্রেশন হয় সেগুলোকে সে বন্ধ করার পুরোপুরি পারবে না। কারণ বাংলাদেশে আপনাকে বুঝতে হবে ডিমান্ড এবং সাপ্লাই সাইড। আমাদের হিউজ ডিমান্ড, মানে সাপ্লাই সাইড হিউজ, আমাদের অনেক লোক বিদেশে গিয়ে কাজ করতে চায় কারণ দেশে নাই। কিন্তু বিদেশে যে কন্ট্রাক্টগুলো, এটা তো আমাদের খুব ডিমান্ডটা খুব অল্প। তাই এখানে যদি আপনি ইকোনমিক কনটেক্সটও দেখেন, আপনার ডিমান্ড সাপ্লাই কিন্তু বিশাল গ্যাপ আছে। কাজেই মাইগ্রেশন ইরেগুলার রেগুলার এটা হবেই, এটা আপনার চাইলে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, রেগুলার চ্যানেল হচ্ছে কিনা, ইরেগুলারটাকে কীভাবে বন্ধ করা যায়, এটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, মনিটরিংয়ে রাখা। এখন এইটা তো করবে একটা নির্বাচিত সরকার যে জনগণের ভোটের মাধ্যমে এসে হবে। কিন্তু এখনটা বাড়লো কেন? এখনটা বেড়েছে হচ্ছে কারণ এই সরকার সেটা ম্যান্ডেট হয়তো বা গণঅভ্যুত্থানের কারণে পেয়েছে, কিন্তু এইটা তার রাজনৈতিক শক্তি দেয় নাই। কারণ তার প্রতিটা কাজে তার প্রশাসন বলেন, তার আমরা যা দেখছি কেউ মানতেছে না, রাইট? এখন এইরকম একটা সিচুয়েশনে প্রবাসী মন্ত্রণালয়ের বলেন, আপনার আগে অন্যকে দোষ দেন, সে তো তার রুটিন ওয়ার্ক করতেছে, কিন্তু তাকে যে ধমক দিয়ে অথবা তাকে যে ক্লোজ মনিটর দিয়ে কাজ করার তো সেই রাজনৈতিক শক্তি কি সরকারের আছে? বি রিয়েলিস্টিক আপনি। তার মানে এইরকম একটা সিচুয়েশন আপনি কীভাবে আশা করেন যেখানে আগের থেকে দুর্নীতি আপনার বেড়ে গেছে? তাহলে আপনি কি আশা করেন কীভাবে যে ইমিগ্রেশনে সে টাকা পয়সাতে সে যেতে পারবে না? অবশ্যই সে যেতে পারবে সেই জিনিসগুলো। তা আপনাকে তো স্ট্রাকচারাল জায়গাটাকে আসতে হবে। আমার কেন 1 বছরে এত বেশি পরিমাণ লোক বেড়ে গেল? কেন আমার লোক তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন? কেন বলতেছে যে ইটালি বলছে তুমি 1 জন ফেরত নাও, আমি তোমার থেকে 1 জন নিব? এই যে আমাদের ডক্টর ইউনুস স্যার যে রিসেন্টলি যে গিয়েছেন, ওইখানে আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2016 সালে যখন ইউরোপিয়ান ইউনিয়ন তখনকার সরকারের সময় শেখ হাসিনা সরকার একটা এগ্রিমেন্ট করেছিল যে হচ্ছে প্রায় 92,000 অবৈধ বাংলাদেশি যারা বসবাস করছে ইউরোপে তাদেরকে ফেরত নিতে হবে, রাইট? তখন বাংলাদেশ সরকার কি করেছে? ক্রিটিসাইজ হচ্ছে আমাদের এই জায়গায়, আপনার টকশোতে আমরা অনেক আলোচনা করছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে। তো গভর্নমেন্ট প্রেশার ক্রিয়েট করা, তার ডিপ্লোমেসি ওয়েতে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে ওই গভর্নমেন্টের সাথে সুন্দরভাবে আলোচনা করে এটাকে সলিউশন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি লোকটাকে নিব, কিন্তু আপনাকে প্রপার ওয়েতে সে যেন রাইটটা পায়, আদালতের তার যদি বলে যে তাকে ফেরত পাঠাতে হবে তখন আমি তাকে নিব। তাহলে এই প্রসেস একটা লং প্রসেস, রাইট? তাহলে এইটা সে কীভাবে করতে পারছে? এটা করতে পারছে যেটাই হোক, সরকার দুর্নীতিবাদ ছিল, আগের সরকার অবৈধ ভোটকে সরে, কিন্তু সে তার রাজনৈতিক শক্তি ছিল বলে সে তার চ্যানেলে পারছে। এখন যখন দেখছে যে ওই ইউরোপিয়ান ইউনিয়ন অথবা লিবিয়া, তারা দেখতেছে যে এই সরকারের আপনার সেই রাজনৈতিক শক্তিটা নাই, অথবা সরকারের কোনো কমিটমেন্ট নাই যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা আমার চ্যানেলের মাধ্যমে অথবা কেউ আমার কাজে কেউ জবাবদিহিতা নাই, যে আমার এতগুলো লোক আসতেছে অথবা এত অবৈধ, আমি কারো কাছে জবাবদিহি করতেছি না, তার মানে তার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। তাহলে তো ইউরোপিয়ান ইউনিয়ন তো সেটা বলবে যে তোমরা আমাকে নিয়ে নাও। যে যখন 2016 সালে বলছে 92,000কে নিয়ে নিতে হবে, তখন বাংলাদেশ সরকার কী করেছিল? এক হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে এটাকে সলিউশন করেছে, আরেকটা কীভাবে এটাকে ঠেকিয়ে রাখছিল, যখন রোহিঙ্গারা আসে আমাদের দেশে তখন সরকার তখন বলছে যে আমি একটা গরিব দেশ হয়ে যদি আমি অন্য দেশকে যদি আশ্রয় দিতে পারি, তাহলে তোমরা কেন আমার দেশের লোক অবৈধভাবে গেছে, সেটা একটা কোনো একটা আশ্রয় গেছে, তা তোমরা তার রাইটটাকে ইনশিওর করো। তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা এই সরকারের তো নাই। এই প্রসঙ্গে আসবো। আমি মীর মোস্তাফিজ আপনার কাছে জানতে চাইবো, যেটা শিকদার বলছিলেন যে এই সরকারের আমলে অবৈধ বা বৈধ অভিবাসন বেড়েছে আর কি অবৈধভাবে, এবং রাজনৈতিক সরকারের আমলে সেটা কম ছিল, এবং রাজনৈতিক সরকারের আমলে যে ইউরোপ থেকে লোক পাঠানোর কথা বলছিল সেটা পাঠাতে পারেনি। তা আমার কথা হচ্ছে এই সরকারের যে ম্যান্ডেটেই তারা আসুক, ক্ষমতা আসার পরে, যেমন আপনি একই সাথে অর্থনৈতিক বিটের কভার করেন, আবার পররাষ্ট্র দিকেও দেখেন আমি জানি। তো আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাই ধরি, এখানে কি কূটনৈতিক কোনো ব্যর্থতা আছে যে যেমন ইউরোপের যে লোকগুলো আসার ক্ষেত্রে তারা যেন না আসে, তাদের সেখানে সেটেল করা বা সেই ধরনের উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া, বা এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা? বা উদ্যোগের মানে কথা যেটা এসছে, উনি যেটা বললেন সেটাতে আমি আংশিক একমত। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে
এই যে অভিবাসন গত 1 বছরে অবৈধভাবে যাওয়াটা বেড়েছে কিনা এটার কিন্তু ডাটা আমার কাছে নাই। আমি ফেরতটাকে দেখছি যে ফেরত এসছে, ফেরত আসার সংখ্যা বেড়ে গেছে। তো সেটাকে আমি দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে এই যারা গিয়েছে তারা কিন্তু এই সরকারের আমলে যায়নি, তারা কিন্তু হয়তো গিয়েছে আপনার 2-3 বছর আগে। আচ্ছা, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ফেরত আসাটাকে আপনি ইতিবাচক হিসেবেও দেখতে পারেন, নেতিবাচক হিসেবেও দেখতে পারেন। কারণ লিবিয়া থেকে যারা ফেরত এসে এরা ম্যাক্সিমাম এসছে ডিটেনশন সেন্টার থেকে, বা অপহৃত হয়ে গিয়েছিল, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। তার মানে কি তাদের একটা, আপনি যদি এইভাবে দেখেন, তারা একটা মানে অমানবিক জীবন বা মৃত্যুর মুখে ছিল, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনেছে। এটা কিন্তু আবার তাহলে বলতে হবে এই সরকারের সাফল্য, যে মানে এইভাবে ফেরত আনার কাহিনী কিন্তু এর আগে হয় নাই। আবার উনি যেটা বললেন যে ইউরোপ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আগের সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে, তখন তো আমরা জানি ওটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে বায়োলেটারাল যে টকসগুলি ছিল, সেখানে এসওপির ইস্যুটা ছিল যে মানে কিভাবে স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করে তাদেরকে ফিরিয়ে আনার একটা আলোচনা। ওইটা একটা লেংদি প্রসেস, এবং ওই প্রসেসের কারণেই তখন মানে কম 92,000 তারা আইডেন্টিফাই করেছে, বাট আমরা দেখছিলাম যে আশাটা খুব বিলম্বিত হচ্ছে বা ওইভাবে আসছে না। তো ওইটা এক অর্থে তখন পজিটিভ ছিল। বাট লিবিয়া বা রাশিয়া এই সমস্ত জায়গা থেকে ফেরত আসাটা আমি মনে করি ইতিবাচক, কারণ এইখানে যারা যাচ্ছে তারা মোরললেস ধরে নিতে হবে যে এরা আসলে মৃত্যুর দিকেই যাচ্ছে। তো সেইখান থেকে তাদের ফিরিয়ে না। এখন আপনি যদি মনে করেন যে না, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কিছু লোক চলে গেলে ক্ষতি কি, কিন্তু আমি যেটা মনে করি যে আপনি 10 জন লোক গেল কিন্তু 20 জন লোক মারা গেল, এটা তো আমার জন্য ভালো কিছু না। এক হচ্ছে দেশের ইমেজের জন্য খারাপ। তো এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার আরেকটি দিক হচ্ছে, এই সরকার অনির্বাচিত হলেও এই সরকারের তো একটা মিনিমাম ম্যান্ডেট বা একটা ম্যান্ডেট রয়েছে যে জনগণের দ্বারা এন্ডোর্সড, তাই না, অনুমোদিত, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বীকৃত সরকার। এই সরকারের একটা বড় সমস্যা যেটা আমার মনে হয় হয়েছে যে পারফরমেন্সের দিক থেকে সময়। তারা জানে, ধরে নিন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তার কাছে তো বেশি সময় নাই। যখন একটা সরকার ক্ষণস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী না হয়, তখন কিন্তু তার কথা অনেকে শুনতে চায় না, মনে করে যে তো কয়েকদিন পরে থাকবে না। কিন্তু তার মানে এই না যে এই সরকার আবার কোনো কাজ করছে না। এটাও কিন্তু ঠিক যে সরকার কিন্তু তার রুটিন কাজ অনেক ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এই সরকারের আমলে মানে একটা বাজে বিষয় সব জায়গায় এসছে যে ভিসা, বাংলাদেশের ভিসা। আপনি জানেন যে অনেক জায়গায় বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে অনেক দেশে। এইটা একটা মনে হয় যে আমার কাছে একটা কূটনৈতিক ব্যর্থতা। এই ভিসাটা তো আবার আমাদের মাইগ্রেশনের জন্য জরুরি, তাই না, শুধু বেড়ানোর জন্য না, মানে অভিবাসীদের জন্য জরুরি। তো অনেক দেশে ভিসার বিষয়টা বন্ধ হয়ে গিয়েছে। এইটা আমার মনে হয় যে এখানে আমাদের একটা ঘাটতি রয়েছে। এইটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ডিপ্লোমেসির জায়গা থেকে মানে গভর্নমেন্টের আরও সক্রিয় হওয়া উচিত। যদি গভর্নমেন্ট এটা মনে করে যে না, আমি তো আসলে 3 মাস পরে থাকবো না, আমার এত এফার্ট, বাট এটা ওইভাবে না দেখে মানে এটা সব মহল থেকেই গভর্নমেন্টকে চাপ দেওয়া উচিত যেন এই জায়গাটা দূর করা যায়। কারণ আমি অনেক বিজনেসম্যান বা অনেক যারা এরকম, তাদের হয়তো ওয়ার্ক পারমিট হয়ে আছে কিন্তু তারা ভিসা পাচ্ছে না, অনেক স্টুডেন্ট মানে অনেক ছাত্ররাও যেতে পারছে না বাইরে। তো এই বিষয়টা গভর্নমেন্টের কূটনৈতিক আমার মনে হয় যে এখানে ঘাটতি রয়েছে। সব জায়গায় পড়ছে, শ্রমবাজারে পড়ছে, শিক্ষার ক্ষেত্রে পড়ছে। আপনি মানে একটা বিজনেস করতে যাবেন, একটা কনফারেন্সে যাবেন, কয়েকটা দেশ আপনি দেখা গেল 2 দিনে যে ভিসা আপনি আগে 7 দিনে পেতেন, সেই ভিসা আপনি 1 মাস পরেও কোনো খবর নেই। এবং এটা তো এমন একটা জায়গা যেখানে চাপ দিয়ে আপনি বলতে, এটা ওদের সোভারেন রাইট, তাই না, ওদের সার্বভৌমত্ব আছে যে ওরা আপনাকে বাধ্য না জবাব দিতে যে কেন আমি ভিসা দিব না বা কেন আমি দেরি করে রাখছি। তো কূটনৈতিক জায়গার এই জায়গায় আমার মনে হয় একটা ঘাটতি রয়েছে। আর অভিবাসনের ক্ষেত্রে যেমন মালয়েশিয়ার সাথে আমাদের দেখেন G2G-র এই জিনিসগুলো আটকে রয়েছে। তবে এইটা মালয়েশিয়ার সম্পত্তি কিন্তু ফেরত আসছে, হ্যাঁ ফেরত আসছে, কিন্তু এইটা সঠিক যে দুর্নীতির ব্যাপারে পদক্ষেপের ক্ষেত্রে আমি কিন্তু এই সরকারকে মানে এমন না যে এই সরকারের এই ম্যান্ডেট নাই যে সে দুর্নীতি দমন করতে পারবে না। এই যে আপনি যেটা বললেন যে বড় বড় ব্রোকার যারা আদম ব্যবসায়ী, আপনি এইটার একটা বড় কারণ হচ্ছে এইখানে এত কাঁচা টাকা এবং এত আরামে এই টাকাটা মানে অলমোস্ট নো ইনভেস্টমেন্ট, তাই না, কোনো বিনিয়োগ ছাড়া আপনি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনি দেখেছেন গত 10-12 বছরে যারা ইভেন তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে, বড় বড় আমরা যাদেরকে আদম ব্যবসায়ী নামে চিনতাম, এমপি মন্ত্রীদেরও কিন্তু ব্যবসা একটা কোটারি আছে। এবং আমরা এটাও শুনেছি যে অনেক মানে বিভিন্ন এজেন্সির মধ্যেও এই ধরনের বিষয় রয়েছে যে তারা এটার ভাগ পাচ্ছে। তো একটা শক্তিশালী চক্র
যে লিবিয়া বলেন বা মধ্যপ্রাচ্য বলেন, একটা শক্তিশালী চক্র এটার সাথে ইনভলভ। এদেরকে আইডেন্টিফাই করাটা জরুরি, কিন্তু আমার যেটা মানে আমি মনে করি না যে এটা এই গভর্নমেন্ট রাজনৈতিক বা অরাজনৈতিক এই কারণে পাচ্ছে না। আমি মনে করি এই গভর্নমেন্ট যেহেতু ক্ষণস্থায়ী সরকার, এই কারণে আসলে তার প্রায়োরিটি লিস্ট এত বেশি, এত জায়গায় সে কাজ করছে যে পার্টিকুলার এই জায়গাটাতে আসলে মানে এটার জন্য যে ধরনের কম্প্রিহেন্সিভ মানে অ্যাকশন দরকার সেটা তার পক্ষে করা। এটাও তো একটা বড় খাত, যেমন আমাদের পোশাক খাতের পাশাপাশি শ্রম বাজার তো দ্বিতীয় বৃহত্তম। হ্যাঁ, এটা আমার তো $26 বিলিয়ন, তাই না? গতবার $26 বিলিয়ন এসছে, এবং এইটা আমাদের একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে নিয়ন্ত্রক বাংলাদেশের অর্থনীতির। কিন্তু এটা আপনি ঠিক বলছেন যে এইটার আসলে একটা প্রায়োরিটি যেভাবে দেওয়া উচিত, ক্লিয়ারলি এই গভর্নমেন্ট সে প্রায়োরিটিটা দিতে পারছে না। না পারার কারণ আমি বলবো না যে সরকারের ইচ্ছা নেই, বাট আমি যেটা বলতে চাই যে এই সরকারের ম্যান্ডেট আছে। অরাজনৈতিক হলে এই সরকার চাইলে করতে পারে, কেন করে নাই সেটা আমি জানি না, বাট করতে পারার ম্যান্ডেট আছে যে চিহ্নিত করে। আমি যদি মানে আপনি দেখেন র্যাব বা সেনা, এখন তো সেনাবাহিনী আইন শৃঙ্খলার সাথে জড়িত, দেখেন যে অনেক কাজ, তারা নার্কোটিক্স ধরে, তারা ট্রাফিকার অনেক ধরেছে, কিন্তু যারা মানে পার্টিকুলারলি যারা বড় সিন্ডিকেটেড আদম ব্যবসায়ী, যাদের এই যে 8 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে লিবিয়া যাচ্ছে, ওইখানে যে আবার তারা কিডন্যাপ হচ্ছে, তারা 25 লাখ টাকা দিয়ে তাদের মুক্তিপণ দিয়ে ছাড়, এই যে চক্র, এই চক্রের যারা হোতা, তাদেরকে ধরতে পারবে না, এটা আমার মানে বিশ্বাস হয় না। ডক্টর জালাল শিকদার, যেটা বীর মোস্তাফিজ বলে যে একটা জাতীয় আন্তর্জাতিক চক্র এই অবৈধ মানব পাচারের সাথে জড়িত, তারা বৈধ অভিবাসনের নাম করে এজেন্সি দিয়ে, এবং এর সাথে অনেক রাঘব বলও জড়িত। তো এটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে, আমরা তাদেরকে এখন পর্যন্ত ট্যাকেল দিতে পারছি না। এটা আমার মনে হয় ভাই যেটা বলছেন, আমার মনে হয় এটা আমার কিছু অ্যান্সার দেওয়া উচিত। আমি অনুরোধ করবো একটু গভীরভাবে ভাবা। এক হচ্ছে যে অবৈধ অভিবাসী বাংলাদেশি কতজন যাচ্ছে, কতজন ধরা পড়ছে, কতজন আছে, এটা রিপোর্ট আছে, আইওএমের স্ট্যাটিস্টিক ডাটা আছে, ইউরোস্যাট ডাটা আছে। ওগুলো স্ট্যাটিস্টিক ডাটাতে বলা আছে বাংলাদেশের পজিশন কত, কোন বছরে কোন মাসে কোয়ার্টারলিটা রিপোর্ট করে, এবং আইওএম কত, ওইখান থেকে আমরা তো আর মানে হাওয়া কথা বলি না, আমাদের কাছে ডাটা আছে, যেহেতু এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। তো ওই ডাটাগুলো খেয়াল করলে আপনার পেয়ে যাবেন। আমার বক্তব্য হচ্ছে ভেরি সিম্পল। এই যে দেখেন আপনার রিসেন্টলি একটা কিন্তু খুব বড় বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সার্কুলার জারি করেছে। দেশে কিন্তু পরে কোন এক পার্শ্ববর্তী দেশ না যেই হোক, বাংলাদেশে প্রায় 2 লক্ষ কোটি টাকা জাল টাকা ছাড়িয়ে দিয়েছে। তার কারণে কিন্তু গতকালকে তার আগের দিন বাংলাদেশ ব্যাংক অলরেডি একটা সার্কুলার জারি করেছে যে আপনার জাল থেকে সাবধান থাকবেন। তাহলে আরেকটা দেখেন, আরেকটা নিউজ আসছে, আপনারা হয়তো কেউ খেয়াল করেছেন কিনা, প্রচুর পরিমাণ জাল ভিসা হচ্ছে, সিরিয়াস লেভেলের জাল ভিসা হচ্ছে, এবং যে কারণে আমরা দেখলাম এক একজনকে কপি দিয়ে দেখা যাবে কানাডিয়ান ভিসা পর্যন্ত জাল হয়ে গেছে। এটা এই সময় হচ্ছে। তাহলে এই চক্রটা, এই জিনিসটা আমরা মাইগ্রেশন নিয়ে আমি কাজ করতেছি 1996 থেকে। আই বিন ওয়ার্কিং দেয়ার সিন্স 1996, আপনি জানেন ভালো করে। জাল ভিসা হয়, কিন্তু এই লেভেলের ম্যাসিভ ওয়েতে জাল ভিসা, এইটা আমাদের কাছে এবার নতুন ধরনের ট্রেন্ড আমাদের কাছে উপলব্ধি হচ্ছে, তাই না? এখন মনে করেন এখানে একটা নির্বাচিত সরকার থাকতো, আপনি মনে করেন যে এই ইস্যু নিয়ে সে ক্ষমতা থাকতে পারতো? আপনাকে সিম্পল ওয়েতে যে সে ক্ষমতা থেকে তাকে পদত্যাগ করতে হতো। তাইলে প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে অপরাধ যারা করতেছে, সে কনফার্ম হয়ে গেছে যে আপনার দালাল বলেন, বলেন যে আমাকে কেউ চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবে না, আমাকে কেউ মনিটরের ভিতরে রাখতে পারবে না, আমি এখন যা ইচ্ছা তা করতে পারবো। তার ভিতরে আমাদের ছেলে মেয়েগুলো কেন আপনার জাল ভিসায় যাবে না? ইন্ডিয়া, আমাদের সমস্ত ইউরোপের বেশিরভাগ ভিসা হয়, ইউরোপ কান্ট্রিগুলো হয়েছে ইন্ডিয়া তারা কোনো ভিসা দিচ্ছে না। তারা আমাদের ছেলে মেয়ে পিওরলি তারা হচ্ছে স্কলারশিপ পেয়েছে ইউরোপে, কান্নাটি লাগিয়ে দিচ্ছে তাদের ইউরোপে ভিসা দিচ্ছে না বলে, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, তাদের ইউরোপ থেকে তাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এরকম যখন হবে, এখন যদি নির্বাচিত সরকার থাকতো, আপনার মনে করেন সে ক্ষমতা থাকতে পারতো না? কিন্তু আমরা এই প্রসঙ্গে জলসিদ্ধ আসছে যে গত 15-16 বছর আমরা দেখেছি যে নির্বাচিত বা যে নির্বাচনের নাম করে তারা ক্ষমতা এসেছে এবং রাজনৈতিক সরকার ছিল, কিন্তু আমরা দেখেছি রাজনীতির নাম করে বড় বড় নেতা, বড় বড় এমপি মন্ত্রী, তারাই এই ব্যবসা জড়িত, তারাই সেখানে সেইটা যখন ছিল তখন আপনাদের প্রোগ্রামে আমরা তখন চাপ দিয়ে কথা বলি নাই। আর আপনার আগে সরকার সে নির্বাচিত হলেও সে তো তার শেষ দিকে 2014 পথে সেটা পুরো আউট অফ কন্ট্রোলে চলে গিয়েছিল। শেখ হাসিনা সরকার কোনো ছিল,
সেখানে আমরা তো আপনার প্রোগ্রামে এসেছে যে 5 কোটি পুরা আপনার এই মাইগ্রেশন সেক্টরকে দখল করে ফেলেছিল সালমান এফ রহমান সহ এরাই বসে বসে মালয়েশিয়ার বাজার এটা, কিন্তু আমরা তো ভয়েসটা তো রেস করেছি, সে তো এরকম হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার যে জাল টাকা, জাল ভিসা, এই যে নতুন নতুন প্রবলেমগুলো হচ্ছিল, এখন ইউরোপ তো আমাদের দেশ থেকে লোক নিবে না। আপনারা একটা প্রোগ্রামে আসতেছিলাম যে ইউরোপ কেন লোক নিবে না। দেখেন, আপনাকে বুঝতে হবে ইউরোপ কান্ট্রিগুলোর ভিতরে প্রচণ্ড পরিমাণ ইসলামফোবিয়া আছে। আপনার দুবাই, এই যে দুবাই কেন লোক নিচ্ছে না আমাদেরকে? এখন এসব কথা বললে তো অফ দ্য রেকর্ডে বলা আছে, তবু আপনাদের এখানে বলি। দেখেন, আপনাকে আমি বলি, ইউরোপের ইসলামফোবিয়া তাদের সবসময় বাংলাদেশের ব্যাপারে আছে, রাইট? এখন তারা বাংলাদেশের যে একটা ভোলাটাইল সিচুয়েশনের ভিতরে যেটা আছে, আপনি দেখতেছেন 2 দিন পর মব ক্রিয়েট হচ্ছে, তাই না? এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন টাইপের মানুষেরা মব ক্রিয়েট করছে, লাশ আপনি উঠায় আপনি পুরাই দিচ্ছেন। আপনার কি মনে হয় ইউরোপ কান্ট্রি যারা দেশ, ওরা তো ওইটা তো বাংলাদেশ না, ওরা এগুলো দেখলে আপনাকে এসব উদ্ভুত ঝামেলা নিবে তারা আমাদের দেশ থেকে? আমরা বুঝতে পারছি মোস্তাফিজ, যেটা ডক্টর জালাল সিকদার বলছেন বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে হয়তো ইউরোপে তারা নিতে চাচ্ছে না, কিন্তু বিষয়টা কি তাই নাকি আগে থেকে যারা অবৈধ ছিল এবং যারা আইডেন্টিফাইড ইউরোপে না, এটা তো দুইটা বিষয়। একটা হচ্ছে যে অবৈধ অভিবাসন, আরেকটা হচ্ছে বৈধ অভিবাসন। অবৈধ অভিবাসন বেড়ে গেল কি গেল না সেটার সাথে রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার, আমি মনে করি না এটা ফ্যাক্টর। আমি মনে করি এটা হচ্ছে আর্থসামাজিক ফ্যাক্টর। আপনি অবৈধ অভিবাসন, আপনি কত রাজনৈতিক সরকারের আমলে আপনি দেখেন না যে ট্রলারের পর ট্রলার ভর্তি করে রোহিঙ্গারা মালয়েশিয়ার দিকে গিয়েছে, তো তখন তো রাজনৈতিক সরকার ছিল, ওটা তো আপনি ঠেকাইতে পারেন নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটা সরকারি একটা, এমন না যে একটা পার্টিকুলার সরকারের দায়, এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি যখন স্ক্রিনিংটা জোরদার করবেন, এখন আমাদের এই প্রবাসী সরকার, এই সরকার মনে করেন এসে প্রবাসী লাউঞ্জের মতো কয়েকটা ভালো কাজ করেছে, তাই না? রিপাট্রিয়েশন মানে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তারা ভালোই, আমি দেখলাম যে মানে IOM এর সহায়তা, যাই হোক, অনেকে ফেরত এসছে। তো এইখানে রাজনৈতিক অরাজনৈতিক সরকার, এটার চাইতেও একটা বড় জিনিস আমার যেটা মনে হয় সিস্টেমটাকে এফিশিয়েন্ট করা। এই এফিশিয়েন্ট করার জন্য হয়তো একটা ধারাবাহিকতা দরকার বা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এখন আমার সচিব, সে যদি মনে করে আমি 1 বছর, দেখেন এই সরকারের সময় আমরা দেখেছি মানে একটা মন্ত্রণালয়ে একটা সচিব, সে জানে না যে সে, তো এইভাবে তো হয় না। এইটা একটা মানে এইটা একটা রিজন হতে পারে যে এটার সাথে আমি রাজনীতি বা অরাজনীতি জড়াবো না, আমি জড়াবো স্থায়িত্ব। আমি দেখবো যে সরকার আসলে একটা 1 বছর বা 1.5 বছরের সরকার, তো এবং এখানে ঘন ঘন আপনি প্রশাসনে বদলি হচ্ছে, তো প্রশাসনকে আপনি যদি স্ট্রং করতে হয়, এফিশিয়েন্ট করতে হয়, আপনার একটা দীর্ঘমেয়াদী সচিব দরকার বা পরিচালক দরকার বা যারা কর্মকর্তা আছে তাদের একটা স্থায়িত্ব দরকার। তো এই কারণে স্ক্রিনিংটা হচ্ছে না, এবং অবৈধভাবে যারা যাচ্ছে তারা এই সুযোগটা হয়তো নিতে পারে, কিন্তু এই যে জাল টাকা ছড়ানোর কথা যেটা আসছে বা জাল ভিসার বিষয়টা যেটা আসছে, এইটার সাথে এই সরকারের আমার মানে এরকম না যে, আমি মনে করি এটা, আমার মনে হয় যে এটা উল্টোটাও হইতে পারে, এটা একটা চক্রান্ত হইতে পারে, এটা একটা চক্রান্ত হইতে পারে, বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত হতে পারে যে, এবং এই সরকারকে বিপদে ফেলা, বাংলাদেশের ইমেজকে নষ্ট করা, এই চক্রান্ত হতে পারে। কিন্তু এইটা হচ্ছে ওভারঅল, কিন্তু এটা ট্যাকেল করার দায়িত্ব তো, এটা ট্যাকেল করার দায়িত্ব সরকার। কিন্তু আমি তো ওইটাই বললাম আপনাকে যে এই সরকারের প্রায়োরিটি লিস্ট এখন যদি নির্বাচন, আপনি জানেন, তো তার সামনে আছে 3 মাস, 3 মাসে তার টোটাল মোবিলাইজেশন, তার যে মানে মেকানিজম গুলো রয়েছে তার হাতে, সেটা মোবিলাইজ করার জন্য মানে মানসিকভাবে সে প্রস্তুত কিনা সেটা একটা বড় বিষয়। আমার মনে হয় না যে এই ইস্যুগুলিকে তাৎক্ষণিকভাবে যদি হ্যান্ডেল করা যায়, যে আজকেও আপনি দেখেন গত কয়েকদিন ফ্যাক্টরিতে আগুন লাগতো, এখন এই যে আজকেও চিটাগাং রিপিজেড ফ্যাক্টরিতে আগুন লাগলো। তো এই যে ইস্যুগুলো, এগুলো তো নতুন না, কিন্তু হঠাৎ আপনি দেখবেন কিছু কিছু ঘটনা আপনি মানে ব্যাখ্যার অতীত মনে হবে। তো সামহাও এটা এরকম হতে পারে যে এটা একটা সাবোটাজ হতে পারে, হয়তো বা কোনো একটা কনস্পিরেসির পার্ট হতে পারে। তো এইটার সাথে আমরা অবৈধ অভিবাসনের যে ইস্যুগুলি, আসলে এইটা একটা লং টার্ম ইস্যু, এটাকে আপনি চট করে, কিন্তু আপনার দরকার সদিচ্ছা। সদিচ্ছা যদি থাকে, আপনি লিবিয়াতে কারা যাচ্ছে এটা আপনি তো এখানেই আটকে দিতে পারেন, কিন্তু আপনি উনি যেটা বললেন যে আসলে ডাটা দিচ্ছে IOM, কিন্তু IOM এর লেটেস্ট ডাটা মানে আজকে বা গত 1 মাসে কতজন লোক বাংলাদেশ থেকে গেল, তারা বৈধ বা অবৈধ, এটা তো আপনি নিরূপণ করবেন পরে, এটা তো চট করে এই ডাটাটা আপনার আপডেটেড না,
হয়তো দেখবেন আপনি 4 মাস আগে যারা গেছে তাদের ক্ষেত্রে আপনি এখন স্ট্রংলি বলতে পারবেন যে এটা আসলে ইলিগাল মাইগ্রেশন, মানে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি বলতে পারছেন না যে সে বৈধ কি অবৈধ। তো আমি সেটাই বলতেছি যে এই সরকারের আমলে অবৈধ অভিবাসন বেড়েছে কি বাড়েনি সেটা আমি নিশ্চিত না, কিন্তু আমি এটা নিশ্চিত যে এখানে আমি অনেক কিছু ফেরত দেখতে পাচ্ছি। আপনি আইওএমের ডাটাতেই বোধহয় আছে যে প্রায় 700 লোক মারা গেছে এই ট্রেইলে, আমরা যেটাকে মেডিটেরিয়ান ট্রেল বলি, যে লিবিয়ার হয়ে মানে ইয়াতে যাওয়ার। তো এটা তো খুব দুঃখজনক, তাই না? কিন্তু এই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন যদি মনে করেন আপনি ওদেরকে ট্রেস না করতে পারতেন, এই লোকগুলো চলে গেল, তাহলে কি এই গভর্নমেন্টের ক্রেডিট হতো? আমি এটা মনে করি না এটা ক্রেডিট, কারণ অবৈধ সবসময় অবৈধ। এখন তারা যদি যে পৌঁছাতো, তারা গ্রিসে যেত বা ইতালি যেত, তারা কিছুদিন পরে রেমিটেন্স পাঠানো শুরু করলে একটা পরে, এইটা তো হইতে পারে না। আমি বলছি যে আমরা একটা এলডিসি উত্তরণ করতে যাচ্ছি, তাই না? কিন্তু আমরা তো সেরকম সরকার বলেন, এজেন্সি বলেন বা অন্যান্য যারা এই ক্ষেত্রে কাজ করেন, তাদের ভেতর একটা মনোবৃত্তি দীর্ঘদিন ধরে আমিও তার সাথে জড়িত থাকার কারণে দেখেছি যে কোনো মতে যেটা আমাদের এখানে আমরা কর্ম দিতে পারছি না, জনসংখ্যা বেশি, কোনো মতে তাদের পাঠাতে পারলে হলে তারা রেমিটেন্স পাঠালে, আমরা দিন শেষে কিন্তু শুধু রেমিটেন্সটাই দেখি। সেটাই আমরা শুধু রেমিটেন্সই দেখছি, কিন্তু তাদের পেছনে আমাদের কি কি করণীয় সেটা আমরা করছি না। এটাকে টেকসই করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা করছি না। আগে তো আমরা জানি যে আপনি অনেক আগের কথা ধরেন যে লন্ডনে বা আমেরিকাতে বা কানাডা যে এত ভারতীয় কেন, যে তারা যখন একটা সেটেল করেছে তারা কিন্তু বৈধভাবে আরও লোক নেওয়ার প্রক্রিয়া শেষ করেছে। তা আমরা ওই দিকে না যে বরঞ্চ কীভাবে এই যে আমি বললাম যে দুর্নীতিবাদ যে চক্র, এইটার বিরুদ্ধে কিন্তু মানে গভর্নমেন্টের কোনো, আপনি দেখেন, আপনি আমাকে দেখান গত 10 বছরে একটি লোক দেখান যে যাকে গভর্নমেন্ট ধরতে পেরেছে না এ হচ্ছে হোতা। আপনিও জানেন আমিও জানি তাদের বিরাট বিরাট হোটেল ব্যবসা আছে, তাই না? তার বিরাট বিরাট এখন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তারা আদম ব্যবসার সাথে জড়িত, তারা মন্ত্রী ছিল, তারা এমপি ছিল, এবং কোন সরকার আমলেই কিন্তু তাদের ধরাছোঁয়ার বাইরে তারা। তো এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক হোক। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। ডক্টর জালাল রশিদ, একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেশি চক্র, আন্তর্জাতিক চক্র জানি, এটা তো আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়বদ্ধতা। মেডিটেরিয়ান সি যেটা দিয়ে যায় আসলে লিবিয়া থেকে, সেখানে তো আসলে আমাদের দেশের পক্ষে বা জাতীয়ভাবে খুব বেশি করার কিছু নেই। তো আন্তর্জাতিকভাবে সেখানে কূটনৈতিক দেশের ভিতরে আমাদের করা আছে, দেশের ভিতরে করা হচ্ছে কোথায়, যেটা হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন পয়েন্টগুলো, তাতে এমন না যে এখান থেকে চলে যাচ্ছে, তাহলে আমার ইমিগ্রেশন পয়েন্টগুলো আছে। তা আমার ইমিগ্রেশন পয়েন্টগুলোতে আমার যারা পুলিশে অথবা যে ইনচার্জে যারা আছেন তাদের পক্ষে কিন্তু ডিফিকাল্ট ট্রেস করা যে আসলে মানে কোন উদ্দেশ্যে যাচ্ছে, সে তো ইয়াতেও যাচ্ছে। তো সেখানে আমাকে ট্রেনিংয়ের আরও জোরালো ট্রেনিংয়ের দরকার আছে, এটা গেল একটা। দ্বিতীয়, তার আগে আমার দরকার আমার লোকাল পর্যায়ে এমপ্লয়মেন্ট জেনারেট করা, যেন তারা যেন বুঝতে পারে যেটা। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনালি যেটা হচ্ছে আমাদের কোন জায়গায় কাজটা করতে হবে। ওরা দেখেন কয়েকটা পয়েন্টে কাজ করে, একটা হচ্ছে দুবাই পয়েন্ট, একটা হচ্ছে টার্কির পয়েন্ট, একটা হচ্ছে ইজিপ্টের পয়েন্ট, আর একটা হচ্ছে যে আপনার কেনিয়া পয়েন্ট। ওইখান থেকে ডিস্ট্রিবিউটেড 6টা ইউরোপীয় পয়েন্ট, এবং সম্পূর্ণ দেশে তো আমাদের দূতাবাস আসে। তাহলে আমার তো আগে এগ্রিমেন্ট করতে হবে। আচ্ছা, আমি না হয় আমার সেই টেকনোলজি না আমি এখানে ডিটেক্ট করতে পারলাম না, কিন্তু ওদের ইয়াতে তো করতে পারে, তা আমার ওই এগ্রিমেন্টগুলো যেতে হবে। জি, ধন্যবাদ ডক্টর জালাল উদ্দিন শিকদার এবং মীর মোস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির আলোচনা শুনলেন, অত্যন্ত চমৎকারভাবে তারা বলার চেষ্টা করেছেন আমাদের দেশ থেকে যে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে তাদেরকে কিভাবে এটা ঠেকানো যায়, এবং আমাদের বাংলাদেশের শ্রমবাজারের ভাবমূর্তি যাতে বিশ্বে উজ্জ্বল থাকে সেই প্রচেষ্টা আশা করি কর্তৃপক্ষ নেবেন, সেই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।